হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি। আমি সাজেদুল ইসলাম পল্লব। সবাই আমায় পল্লব নামেই চিনে। বয়স 25, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। 6 বছর আগে সেনাবাহিনীতে ভর্তি হয়েছি, বর্তমান পোস্টিং হয়ে যশোরে। আমাদের বাড়ি দিনাজপুর। বাড়িতে মা আর ছোট একটা বোন আছে। বাপ মুহিদুল ইসলাম অনেক আগে মারা গেছে। আমি তখন ক্লাস 10-এ পড়ি আর ছোট বোনটা 6-এ পড়ে। তখন থেকে মা নিজে সংগ্রাম করে সংসার চালিয়েছে। ঘরে বসে সেলাই মেশিন দিয়ে মানুষের কাপড় বানিয়ে বানিয়ে আমাদের ভরণ পোষণ করেছে। কিছু চাষের জমি ছিল, তা চাষ করে আমাদের সংসার চলত। না তো আমার চাচা কাকারা যেমন হারামি এক মুঠো ভাত তুলে দেওয়ার মানুষ ছিল না। নানা নানি দাদা দাদি অনেক আগেই মারা গেছেন। মামা মামিরা আত্মীয় স্বজনরা কিছুটা সহযোগিতা করেছে, তাও না করার মতো। সাহায্য করেছে যাতে মা যা সম্পত্তি পেত ভাগে তা লিখিয়ে নিতে পারে। আমার সহজ সরল মা তা দিয়েও দিয়েছে। যা হোক, আমি কলেজে ভর্তি হয়েছি কেবলই। এমন সময় শুনলাম সেনাবাহিনী লোক নিবে। মাকে বলে লাইনে দাঁড়িয়ে গেলাম। আমার নিজের উপর ভরসা ছিল, কারণ আমি মোটামুটি সব দিকেই পারফেক্ট ছিলাম। যেমন উচ্চতা তেমন বডি। মা বলে আমি আমার নানা মামাদের মতো হয়েছি। ঠিক পালোয়ান। বাবা কাকারা তো এক একটা খাটো আর চিকন, কিন্তু সব কয়টা শুধু বোদের হাড্ডি। যাই হোক, ভালোই ভালোই টিকে গেলাম। বাড়িতে খুশির ঢোল বেজে উঠল। সবাই বলা বলি করল, যাক ছেলেটা চাকরিতে গেলে এখন যদি শেফালির কষ্ট দূর হয়। হ্যাঁ, আমি আমার মার কষ্ট দূর করার জন্য কোন দিকে না তাকিয়ে খেলাধুলা করার বয়সে চাকরিতে চলে গেলাম। গ্রামের বাড়ি হওয়াতে ভয়ের কিছু নেই। আশেপাশে তো চাচারা আছে। বোন রূপা আক্তার, বয়স 18, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার মতো টিনে কাঠি। আমারই এমন মেয়ে পছন্দের না। জানি না অন্য ছেলেরা কিভাবে আমার বোনকে পছন্দ করবে। মা শেফালি বেগম, বয়স মনে হয় 42 হবে, দারুণ দেখতে, এখনো যুবতী মেয়েদের সাথে পাল্লা দিতে পারবে। ফর্সা লাল টপকে, মার দীঘল কালো চুল ঘন মেঘের ভেলা। এত ঘন লম্বা চুল যে তা সারা পিঠ বেয়ে কোমর ছড়িয়ে নিচে নেমে যায়। লাল টকটকে ঠোঁট আর টানা টানা চোখ, সব মিলিয়ে আমার কামনার নারী, আমার জন্মদানকারী বিধবা মা। যা চরম পাপ, যা কখনো পাওয়ার নয়। সবই জানি, সবই বুঝি, তারপরও মনের কোথায় যেন শেফালিকে নিয়ে স্বপ্নের নীড় রচনা করি। যেখানে মা নয়, সে আমার শেফালি, শুধু শেফালি। আমার মনের এই গোপন চাওয়ার কথা শুধু আমি জানি। আমার সরকারি বেতনে মার রূপ যেন দিনকে দিন বেড়েই চলছে। মার গর্বে বুক সব সময় ফুলে থাকে। গ্রামে সব সময় আমার জয় জয়কার। 5 বছরে ভাঙা ঘর পাকা করেছি। এখন 4 রুমের বাড়িটা আমাদের শান্তির নিট। এবার ছুটিতে এসেই মা বায়না শুরু করলো আমার বিয়ে দিবে। কিন্তু আমার বিয়ের প্রতি কোনো মন ছিল না। যদিও এটা অনেক আগে থেকেই আমার বিয়ের কথা ভাবছে মা। আমি শুধু বারবার এড়িয়ে যাচ্ছি। আজ এ নিয়ে মার সাথে মুখ কালাকালি হয়ে গেল। মার এক কথা, রূপা বড় হয়েছে, বিয়ে দিতে হবে। এরই মাঝে কয়েকটা সম্বন্ধ এসেছিল। তার বিয়ে হয়ে গেলে সে একা একা কিভাবে থাকবে, হ্যান ত্যান কত কথা। আমি এসেছি শুনে ছোট মামা এলো। সারাদিন থেকে বিকেলে যাওয়ার সময় আমাদের সবাইকে নিয়ে যেতে চাইল। আমরা না যাওয়াতে জোর করে রূপাকে নিয়ে গেল। বলল 2 দিন পর মা বেটা গিয়ে বেরিয়ে আসবে, আর রূপাকে নিয়ে আসবে। আমাকে আর মাকে নিয়ে যাওয়ার জন্য আর কি এমনটা করল। সন্ধ্যা থেকে আকাশটা মেঘলা হয়ে আছে দেখে বাইরে গেলাম না। না হলে 2 দিন থেকে এসে সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে পড়ি। আজ গেলাম না দেখে মাও খুব খুশি। গরম গরম পকোড়া ভেজে দিল। বিছানায় বসে মা বেটা মিলে আরাম করে খাচ্ছি। পল্লব, হুমা, কাউকে পছন্দ করিস? আমি মার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। বল না করিস। করলে এতদিন তুমি জানতে না। তবে হ্যাঁ, একজনকে খুব ভালো লাগে, এবং এও জানি তাকে আমি পাবো না। কেন কেন পাবি না? আমার ছেলে কি দেখতে খারাপ? কোনো লাট সাহেবের বেটি সেরে? হা হা, তুমি দেখি রেগে গেলে। রাখবো না। এমন সোনার ছেলে আমার। আর কি না? বল তুই কে সে? বাদ দাও মা। আমার যাকে ভালো লাগে তার কথা দুনিয়ার কাউকে বলতে পারবো না, শুধু সৃষ্টিকর্তাকে ছাড়া। মা আমার এমন গম্ভীর কথা শুনে অবাক হয়ে চেয়ে রয়েছে। এটা কি কথা রে বাবা?
আমাকে বলতে না পারিস তোর ভাবি মানে জামালের বুয়ের কাছে বলিস তুই? জামালের বুয়ের সাথে আমি অনেক ফ্রি ভাবে কথাবার্তা বলতাম। কিন্তু আমি মাকে বললাম, তা না, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, তোমাকেই যেহেতু বলতে পারছি না, সেখানে ভাবিকে বলতে গেলে তারা তো আমাদের শত্রু হবে, তাদের বলতে যাব কেন? তাহলে বল না, কে সে? কোথায় বাড়ি? কোন বাড়ির মেয়ে? মেয়েটি দেখতে কেমন? নাকি? আমি চুপ করে বসে রয়েছি, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না। মা অনেকক্ষণ আমার উত্তরের অপেক্ষায় থেকে মুখ গোমড়া করে চলে গেল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশটা কালো হয়ে আছে, রাতের তারাগুলো না জানি কোথায় ডুব দিয়েছে। আমি জানালার গ্লাস খুলে দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে মাখছি, হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে খুললাম, সিগারেটের প্যাকেটটা বের করে একটা ধরিয়ে টানছি। প্যাকেট রাখতে গিয়ে মোবাইলের বক্সটার কথা মনে পড়ল। রূপার জন্য যা যা এনেছিলাম সব দিয়েছি, শুধু মারগুলো দেওয়া হয়নি, চেয়েছিলাম দিতে, এমন সময় ছোট মামা এলো তাই আর দেওয়া হয়নি। নতুন অ্যান্ড্রয়েড সেট, মা খুব খুশি হবে। আরেক বক্সে একটা স্বর্ণের চেইন। মার যেটা ছিল সেটা আমার এসএসসি ফর্ম ফিলআপের সময় বিক্রি করে দিয়েছিল। তখন থেকে মার গলা খালি, আরো কয়েকটা জিনিস আছে মার জন্য। আয় খেয়ে নে, ঝড় আসতে পারে, কারেন্ট চলে গেলে খেতে ঝামেলা হবে। আমি তাড়াতাড়ি সিগারেটটা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে, হা দাও। কি লজ্জা, মা সিগারেট খেতে দেখে নিল, জানে আমি খাই তবে এভাবে দেখেনি কখনো। ঘরে বসে সিগারেট খাওয়াটা ভুল হয়ে গেছে, সারা ঘরে সিগারেটের ধোঁয়া। মা বেটা খেয়ে দিয়ে উঠলাম। তারপর আমি মাকে বললাম, মা আমার রুমে এসো তো একটু। মা বলল, তুই যা, আমি থালা বাসনগুলো গুছিয়ে আসছি। আমি রুমে এসে শুয়ে রইলাম। মা 20 মিনিট পর হাত মুছতে মুছতে এলো। কিরে বাবা? আমি উঠে মায়ের হাত ধরে খাটে নিয়ে বসালাম। ব্যাগ থেকে এক এক করে শাড়ি, ব্লাউজের কাপড়, ছায়ার কাপড়, একটা বাদুর বোরকা, দুটো ওড়না, একটা শীতের জামা, চাদর ও একটা প্যাকেট দিলাম। প্যাকেটটা দিলাম ভয়ে ভয়ে, কারণ ওতে 2 সেট ছোট জামা কাপড় আছে, জানি না দেখার পর কি বলবে। এত কিছু কি জন্য এনেছিস? তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না কখনো? প্রতিবারই এত কিছু আনা লাগবে? আহ থামো তো তুমি, যা লাগে তা আনবো না। এটাতে কি রে? না, ওটা এখন খুলবে না, তোমার ঘরে গিয়ে খুলবে, আর প্লিজ রাগ করবে না। কি আছে এতে? তা তুমি খুলে দেখে নিও। আর হ্যাঁ, আরো কিছু আছে, এই বলে মোবাইলটা দিলাম। একটা থাকতে আরেকটা এত দামি মোবাইল? তোমার চেয়ে কোনো কিছু দামি নয় আমার কাছে, এই বলে গালে একটা হামি দিলাম। মাও আমার কপালে হামি দিল। চোখ বন্ধ করো তো। কেন রে? আহ করো না একটু। মা হেসে দিয়ে চোখ বন্ধ করল। আমি চেইনটা মার গলায় পরিয়ে দিলাম। এখন চোখ খুলো মা। মা চোখ খুলে স্বর্ণের চেইনটা দেখে হুহু করে কেঁদে দিল। না মা, না, কাঁদবে না, প্লিজ মা, কেঁদে না, তোমার মুখে হাসি দেখব বলে নিয়ে এসেছি, সেখানে তুমি যদি কাঁদো তাহলে আমার খুব কষ্ট হবে মা। না রে বাবা, কাঁদছি না, তুই বুঝবি না এটা কিসের কান্না। খুশি হয়েছ মা? হারে বাবা, অনেক খুশি হয়েছি, এই বলে মা দাঁড়িয়ে আমাকে ধরল। আমি তো কেঁপে উঠলাম, মা কখনো এভাবে আমাকে ধরেছে বলে মনে হয় না। কি নরম, কি সুন্দর ঘ্রাণ, দুটো আমার বুকে পিষ্ট হচ্ছে। মা অনেকটা খাটো হওয়াতে তার মাথাটা আমার থুতনির নিচে, চুল থেকে সুবাস এসে নাকে লাগছে। নাক মুখ ডুবিয়ে দিলাম চুলে। ধীরে ধীরে আমার ওটা শক্ত হচ্ছে। মন চাচ্ছে হাত দুটো আরেকটু নিচে নিয়ে রাখি, তবে সাহস পাচ্ছি না। আমার মা যা রাগী মানুষ, ছোটবেলায় কত বেতপিটা করেছে তার হিসাব নেই। মার মুখটা দুহাত দিয়ে ধরে কপালে একটা হামি দিলাম। আর কখনো কাঁদবে না মা, আমি যেন তোমার চোখে পানি না দেখি। আচ্ছা বাবা, আর কাঁদব না। তো যাও, লাল তাঁতের শাড়িটা পরে দেখাও তো, দেখি কেমন লাগে আমার মাকে। যা পাগল, আমি বিধবা মেয়ে লোক, এমন লাল টপকে শাড়ি পরলে মানুষে কি বলবে? কে কি বলল তাতে তোমার কি যায় আসে? আর এখানে মানুষ আসবে কোথা থেকে? মানুষ ওর সামনে না পড়তে চাইলে পড়ো না, এখন আমাকে তো পরে দেখাও। আমার খুব মন চাইছে সাজুগুজু করে কেমন লাগে দেখতে। তাই, ইস আমার বাবা এনেছে, আর আমি পরব না তা কি হয়? তবে মানুষের সামনে কখনো পড়তে বলিস না রে। ঠিক আছে মা, আমি শুধু আমার সুন্দরী মাকে 2 চোখ ভরে দেখতে পেলেই হলো। যা দুষ্টু, মাকে কেউ সুন্দরী বলে? হা হা হা, তাই? তাহলে কি বলবো গো? তুই জানিস কি বলবি। বেয়াদবি নিও না, প্যাকেটে যা আছে তাও পড়ো। কি আছে রে এতে? যা খুলে দেখো।
মা চলে গেল। আমি পিছন থেকে তার পাছার দোল দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ মহিলার কি কখনো যৌবনে ভাটা পড়বে না? প্রায় 15 মিনিট পরে মা এলো। অসম্ভব, এ কাকে দেখছি আমি? এতদিন এক পেরে শাড়িতে যে মাকে দেখেছি তার সাথে এ মহিলার কোনো মিল নেই। কি সুন্দর, অতুলনীয়, গর্জিয়াস, যতই উপমা দিই না কেন কম পড়ে যাবে। মা দরজার কাছে দাঁড়িয়ে আছে, আমি বিছানার পাশে হাঁ করে দাঁড়িয়ে আছি। মা ভীষণ মায়াবী করে হেসে চোখের ভ্রু উঠানামা করে জানতে চাইলে, কি কেমন? আমি ধীরে ধীরে মার সামনে গিয়ে দাঁড়ালাম। কি রে, কেমন হয়েছে? দারুণ মা, খুব সুন্দর, মনে হচ্ছে অ্যাঞ্জেল। যা দুষ্টু, মাকে এমন কমপ্লিমেন্ট দিতে হয়? আমার 10 পাস মা যে এমন কথাও বলতে পারে জানা ছিল না। সরি মা, বলে হাত ধরে বিছানায় নিয়ে বসালাম। আমি নিচে বসে মার কোলে মাথা রাখলাম। তুমি সব সময় এমন ভাবে থাকতে পারো না মা? মা আমার মাথায় চুলে হাত বুলিয়ে দিয়ে, কি পাগলের মতো বলছিস? মানুষে দেখলে কি বলবে? তাহলে বলো, আমি যে কয়দিন থাকবো সে কয়দিন এমন করে সেজে থাকবে? কেন রে? আমার খুব ভালো লাগে মা। পাগল, আচ্ছা থাকবনি। আমি মুখ উঠিয়ে মার মুখের দিকে তাকিয়ে, ওগুলো পড়েছ মা? যা শয়তান, কিছু তো শরম কর। মার জন্য কেউ এসব আনে? জানি না মা কেউ আনে কিনা, তবে বাবা থাকলে হয়তো আমিও আনতাম না। সে নেই দেখে মনে হলো আমার মার তো ভালো মন্দর খোঁজ রাখার কেউ নেই, তাই নিজেই রাখি। রাগ হয়েছ মা? না, রাগ হয়নি, কিন্তু আর আনিস না। কেন মা, পছন্দ হয়নি? নাকি সাইজে হয়নি? সব ঠিক আছে। তবে কি মা? মা লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়ে, তুই এনেছিস ভাবলে পড়তে শরম করে রে। আজ থেকে আমাকে ছেলে নয় বন্ধু ভাববে, তাহলে আর শরম করবে না। হবে মা আমার বন্ধু? যাহ পাগল, সমবয়সী না হলে কি বন্ধু হওয়া যায়? এ যুগে ওসব পুরনো কথা মা। তাই বলে মা ছেলে? হ্যাঁ মা ছেলে, এতেই তো ভালো, একে অপরের কাছে আসা যায়। তুই অনেক বড় হয়ে গেছিস দেখি, কি সুন্দর কথা বলছিস। তা তো অবশ্যই, কয়দিন পর তোমার ছেলে সেকেন্ড লেফটেন্যান্ট অফিসার হবে। খুব ভালো হবে রে বাবা, খুব ভালো হবে। এমন সময় বিদ্যুৎ চলে গেল। মোবাইলটা জ্বালাতো পড়ল, দেখি চার্জার বাতিটা কোথায় আছে। থাক না মা এমন, কি সুন্দর তোমার কোলে শুয়ে আছি। জানো মা, পাহাড়ি এলাকায় একা একা পোস্টে ডিউটি দেওয়ার সময় এমন স্বপ্ন রোজ দেখি। প্রতিদিন মনে হয় তোমার কোলে শুয়ে একটু যদি। ঠিক আছে, এমনই থাক, তোর যত মন চাই। ধন্যবাদ মা। আজ আমার পাশে ঘুমাবে একটু? কেন রে? মন চাচ্ছে তোমাকে ধরে ঘুমাতে। ঠিক আছে, যা, সদর দরজাটা বন্ধ করে ঘরগুলোতে ছিটকানি লাগিয়ে আয়। আমি উঠে মার গালে চুমু দিয়ে লাফাতে লাফাতে চলে গেলাম। আজ আমার খুশি ধরে না, কিছু হলে হতেও পারে। এক জগ পানি নিয়ে এলাম সাথে করে। এসে দেখি মা শুয়ে পড়েছে। টেবিলে জগটা রেখে খাটের পাশে দাঁড়ালাম। মা দেয়ালের দিকে সরে গিয়ে আমাকে জায়গা করে দিল। বজ্রপাতের আলোতে মার মুখটা মায়াবী মায়াবী লাগছে। খোলা জানালার হিম বাতাসে আমার মনে ঝড় তুলছে। জানি না মার মনে কি চলছে। মনে হচ্ছে মা তার স্বামীকে পাশে শোয়ার জন্য জায়গা করে দিল। মা নতুন বউ, আমি তার স্বামী। দাঁড়িয়ে রইলি যে, শুবি না? হা, শুব। মার পাশে শুয়ে পড়লাম, দুজনে মুখোমুখি। আধো অন্ধকারে দুজনে দুজনার দিকে চেয়ে আছি। ঘুমাবি না? তুমি ঘুমাও, আমার ঘুম এত তাড়াতাড়ি আসে না। তাই, আয় কাছে আয়, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমাকে আর পাইকে একেবারে মার বুকের কাছে বুক নিয়ে গেলাম, তবে কোমরটা দূরে রাখলাম। মা একটা হাত সাইডে লম্বা করে দিল, এখানে মাথা রাখো। মা তার হাতের উপর মাথা রাখতে বলছে। আমি সহজ মনে তাই করলাম। নাকটা মার বগল থেকে 3-4 ইঞ্চি দূরে। ভালো মতো দেখতে না পেলেও বুঝতে পারছি যে এর বেশি দূরে নয়, কারণ ঘামের ঘ্রাণ পাচ্ছি। মার বগলের ঘ্রাণই তো আমার শরীর আনচান আনচান করছে। মার বাম হাতের উপর শুয়ে আছি। মা ডান হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এতে করে আঁচল উঁচু হচ্ছে, আর যখনই বিদ্যুৎ চমকাচ্ছে তখনই ওগুলো দেখতে পাচ্ছি। নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ছে। পল্লব, কাকে পছন্দ করিস বললি না তো? শুনলে রাগ করবে মা, তাই বলা যাবে না। কেন কেন? এমন কাকে তোর মনে ধরেছে যে শুনলে রাগ করব? বাদ দাও না মা, নিজেকে তোমার কাছে ছোট করতে চাই না। চাই না তোমার মনে কষ্ট দিতে। তোর কথার তো আগা মাথা কিছুই বুঝছি না। নাই বা বুঝলে মা? হু, তোমাকে একটু ধরি? মা হি হি করে হেসে, ধর।
কি সুন্দর ঘ্রাণ গো মা তোমার। যা শয়তান। আমি মার এমন আশকারা দেওয়া কথায় সাহস পেয়ে তাকে চিৎ করে দিলাম। মন চাচ্ছে কোমড়াটা উপর তুলে দিতে। মুখটা উঁচু করে হামি দিয়ে বললাম, আমি তোমাকে খুব ভালোবাসি মা। মা আমার মুখটা দুহাত দিয়ে ধরে, আমিও তোকে খুব ভালোবাসি রে বাবা। আমার ভালোবাসাটা অন্যরকম মা। কেমন রে? মা ছাড়া আরো অনেক কিছু। কেমন? শুনলে রাগ করবে না তো? আহ বল না, এত পেঁচাচ্ছিস কেন? তুমি আমার ড্রিম গার্ল মা, তাই তো? কি? হ্যাঁ মা, জানি এটা শুনে আমাকে খারাপ ভাবছো, এজন্যই বলতে চাইছিলাম না। আমি তোর মা পল্লব, আর তুই এমনটা কিভাবে ভাবতে পারলি? জানি না মা, শুধু জানি আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। চুপ কর বেয়াদব, এমন কথা বলতে তোর মুখে বাজছে না? সরি মা। এই বলে উপর থেকে উঠে খাট থেকে নেমে পানি খেলাম। মাও বিছানার উপর উঠে বসেছে, বুঝতে পারছি সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। জানালার ধারে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি থেমে গেছে, তারপরও আকাশ কালো হয়ে আছে। চাঁদ তারা কোথায় যেন লুকিয়ে গেছে আজ। ঠিক আমার হৃদয়ের মতো চারিদিকে অন্ধকার। এমন সময় কারেন্ট এলো। ঘরটা আলোকিত হয়ে গেল। আমি জানালাটা লাগিয়ে দিলাম, পর্দা ঝুলিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালাম। মা বিছানার উপর হাঁটুতে মাথা দিয়ে নির্বাক বসে আছে। ফ্যানের হাওয়া মার রেশমি চুলগুলো দোলা দিচ্ছে। মনে হচ্ছে নববধূ বসে আছে। মা মুখ তুলে আমাকে তার দিকে এক মনে তাকিয়ে থাকতে দেখে, এখনে আয়। আমি মার কাছে গেলাম। বস। বসলাম। মা আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, এমনটা হয় না বাবা, আমার লক্ষ্মী ছেলে, আমি কিছু মনে করিনি। আমি জানি তোদের বয়সের ছেলেদের ফ্যান্টাসি হয় খালা চাচিরা। তবে মাকে নিয়ে ফ্যান্টাসি রচনা করা একটু বেশি হয়ে যায়। সরি মা। আমার ভোলি ভালি মা যে এতটা বুঝে এতটা পোক্ত আমার জানাই ছিল না, এত অনেক শেয়ানা। ঠিক আছে, চেষ্টা কর আমার উপর থেকে মনটা সরিয়ে অন্যদিকে নিতে, বিয়েটা করে নে, দেখবি সুন্দরী বউ পেলে মাকে ভুলে যাবি। আমি মাথা নিচু করে পারবো না মা, প্লিজ। নিজের সাথে অনেক লড়াই করেছি, আমি ক্লান্ত মা, কিছুতেই তোমাকে মন থেকে সরাতে পারি না। কেন রে, কি এমন পাস আমার মাঝে? আমি মুখ তুলে মার মুখের দিকে তাকিয়ে, জানি না মা, শুধু জানি তুমিই আমার সব, তোমার কথা চিন্তা করলেই আমার আমার কি তোর? পাগল হয়ে যায় মা। মা মুচকি হেসেও কিছু না, এই জিনিসের প্রতি টান একটু বেশিই হয়। আমি তো বুড়ি হয়ে গেছি, তুই যেমনটা ভাবিস তেমনটা আমি আর নেই। মার এমন কথা শুনে আমি কেঁপে উঠলাম। মা কি ইশারায় আমাকে বুঝালো যে তার জিনিসপত্র আর আগের মতো নেই, দেখলে আমার পছন্দ হবে না? দেখ বাবা, এক একজনের এক একজনকে ভালো লাগে, তাই বলে কি তাকেই নিজের করে পেতে হবে এমন কোনো কথা আছে? অন্য কোনো মা হলে এসব কথা শোনার সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলত। আমি কিন্তু তা করছি না, কারণ তুই আমার একমাত্র ছেলে, নারী ছেঁড়া বাঁধন, আমি তোকে অনেক ভালোবাসি। তাই বলছি, আমার ভালোবাসার মর্যাদা রাখতে বিয়ে করে নে বাবা, দেখবি ধীরে ধীরে আমার থেকে মন বোমার দিকে চলে গেছে। ধন্যবাদ মা, তুমি আমার কথা মন দিয়ে শুনেছ এবং যুক্তি দিয়ে ভালো মন্দের বিচার করেছ বলে। তবে লজ্জা না করে বলছি মা, এর আগেও আমি দু একটা মেয়ের সাথে মিশেছি, তারা শুধু সুখ পেয়েছে আমার কাছে, আদর ভালোবাসা একটুও পাইনি আমার কাছ থেকে। এমনকি আমার নিজেরও হয় না যতক্ষণ চোখ বন্ধ করে তোমাকে না ভাবি, যখন সে মেয়ের জায়গায় তোমাকে কল্পনা করি তখন আমি আর নিজের মাঝে থাকি না। সুখের সাগরে ভেসে যাই কেবলমাত্র তখনই হয় আমার। তুই তো অনেক দূর এগিয়ে গেছিস তাহলে। আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে আর চোখে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস। ভাবতাম শয়তান ছেলে পুলে, আর একটু বড় হলে সমবয়সী মেয়েদের সাথে মিশলে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন দেখছি তা না, তোর দেখি বয়স্ক মহিলাদের ভালো লাগে। এতক্ষণ মার সাথে এত খোলামেলা কথা বলতে পেরে নিজেকে অনেক হালকা লাগছে। সাহস করে মাকে ধরে শুইয়ে দিলাম। মা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাহলে কি করব মা? সেটাই তো ভাবছি। যেটাই ভাবো মা, আমার মতো পরিবর্তন হবে না। মানে কি? মানেটা তুমি ভালো করেই জানো। মার কণ্ঠে এবার সত্যি সত্যি রাগের আওয়াজ পেলাম। তাই বলে সারা জীবন বিয়ে করবি না, নাকি ছেলে হয়ে মাকে বিয়ে করতে চাস? মা যে এমন কথা ঠাস করে বলে বসতে পারে তা আমি চিন্তাই করিনি। আমি বললাম, বিয়ে না করতে পারলেও তো তুমি আমার হতে পারো। এটা কি মামা বাড়ির আবদার নাকি? ছি ছি পল্লব, এমনটা বলতে তোর মুখে বাঁধল না?
তাহলে সারা জীবন ছেলেকে এভাবেই দেখতে পাবে মা। তোমার এই পল্লব কখনো বিয়ে করবে না। মার চোখে জল টলমল করছে। আমি হাত দিয়ে তা মুছিয়ে দিলাম। আমি তো এমন কিছু করিনি মা, তাহলে তুমি কাঁদছো কেন? আমরা দুজন জাস্ট আলাপ করছি। মা অনেকক্ষণ চুপ থেকে শুন বাবা লজ্জা শরমে মাথা খেয়ে বলছি, তোর কষ্ট আমি দেখতে পারবো না। আর বয়স্ক মহিলাদের কাপড় চোপড়ের উপর থেকেই কেবল ভালো লাগে, ফুলে নয়। তুই যদি চাস তাহলে আমাকে সেভাবে একবার দেখে নে, তাও তুই মতো পরিবর্তন করো। তবে হা শুধু দেখতে পাবি, কিছু করতে পারবি না। মার মুখে এমন কথা শুনে আমি আর দুনিয়াতে নেই। বল রাজি? আর যদি আমি দেখে আরো বেশি আকর্ষণ অনুভব করি তাহলে? আমি বলতে চেয়েছি যে, আজ আমাকে দেখো, আর আগেও তো তুই অন্যদের দেখেছিস, তাহলেই তফাৎটা বুঝতে পারবি। আমার মনে হচ্ছে আমার মতো মার মনের ভিতরেও কিছু আছে, নয়তো দেখার কথা আমি তো কিছু বলিনি। মা নিজ থেকে দেখতে দিতে চাইছে যে। রাজি? হ্যাঁ রাজি। যা বড় লাইটটা বন্ধ করে ছোট লাইটটা জ্বালিয়ে আয়। মনে মনে ভাবলাম, কি সৌভাগ্য, আজ তো আমার পোয়া 12 লেগে গেছে। নীল বাতিটা জ্বালিয়ে খাটের পাশে দাঁড়িয়ে রইলাম। মা উঠে দাঁড়ালো। ধন্যবাদ মা, আমার স্বপ্ন পূরণ করার জন্য। তোর জন্য আমি সব পারি রে, শুধু কথা দে সব দেখে নিয়ে মাকে ভুলে যাবি না তো, বা ভুল বুঝবি না তো। কি বলছো মা? তুমি আমার মা, আমার স্বপ্নের রানী, আমার ফ্যান্টাসির জগৎ, সব কিছুই তুমি। তোমাকে ভুলে গেলে তো নিজেকেই ভুলে যাওয়া হয়। কথা দিলাম মা, জীবন থাকতে তোমার অবাধ্য হব না, ভুল বুঝা বা ভুলে যাওয়া তো দূরের কথা। আমি বললাম, কিছু মনে করো না মা, আমি কি ছুঁয়ে দেখতে পারবো? মা আমার চোখের দিকে তাকিয়ে, আমি তোর মা পল্লব। হ্যাঁ মা, তুমি আমার মা এবং আমার রানীও। আমার আবদার শুনে মা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। তারপর মা বলল, আমি তোর সব আশা পূরণ করব, তবে একথা পৃথিবীর কেউ যেন জানতে না পারে। আমি বললাম, ঠিক আছে মা, একটা শুধু তুমি আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানতে পারবে না। মা আমার কথা শুনে বিশ্বাস করলেন এবং আমার সব আশা পূরণ করল। কিন্তু আজ আমি তোমাদের সব সত্য কথা বলে দিলাম, কিন্তু এসব সত্য কথা কেউ কাউকে কখনোই বলে না। প্লিজ বন্ধুরা, গল্পটি ভালো লাগলে সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। একটা আপাত শব্দে নীরব হাসপাতালের ওয়ার্ডের ভেতরটা ভরে উঠল। মা কাতর সুরে শিহাবকে বলল, আরেকটু আস্তে আস্তে দাও, এত তাড়াহুড়া করলে সব শেষ হইয়া যাইব তো। তোমার আরও মেলা সময় থাকতে হইব। মা, আপনি সময় নিয়া চিন্তা কইরেন না। আরও অনেকটা সময় এমনে না ঘুমিয়ে থাকতে পারব। আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, বুঝতেই পারছো আজকের গল্পটা একেবারে সেই রকম হতে চলেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে আর ফোঁটা ফোঁটা পানি বের হবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাংলাদেশের খুলনা শহর এলাকার বাসিন্দা ও মধ্যবিত্ত সচ্ছল পরিবারের ৩৮ বছরের গৃহবধূ রোকেয়া বেগম। তার স্বামীর চোখের ছানি অপারেশনের জন্য খুলনা সদর হাসপাতালে আজ রাতটা কাটাতে হচ্ছে। বিকেল ৪টায় চোখের ছানি অপারেশন হয়েছে। সতর্কতার জন্য ডাক্তার আজ রাতটা হাসপাতালের জেনারেল ওয়ার্ডের একটা বেডে রোকেয়ার স্বামীকে থাকতে বলেছে। আগামীকাল সকালে অবস্থা বুঝে রিলিজ দিয়ে দেবে তার স্বামীকে। রোকেয়ার ৩ সন্তানের মধ্যে মেজ ছেলে শিহাবের সাথে রাতে হাসপাতালে থাকবে। ১৮ বছরের তরুণ শিহাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে অনার্স ফার্স্ট ইয়ারের মেধাবী ছাত্র। রোকেয়ার অন্য ২ ছেলেমেয়ে শিহাবের মতো এতটা মেধাবী না। পড়ালেখার সুবিধার জন্য ঢাকায় ভার্সিটির ছাত্র হোস্টেলে থাকে। আগামীকাল সকালে তার একটা পরীক্ষা আছে, তাই হাসপাতালের বাবার বেডের পাশে চেয়ারে বসে একমনে পড়াশোনা করছে। সকালে উঠেই এখান থেকে বাসে করে ঢাকা গিয়ে পরীক্ষা দিতে হবে। হাসপাতালে রাতের খাবার শেষে এখন ঘুমানোর পালা। জেনারেল ওয়ার্ডে রোগীর পরিবারের সদস্যদের জন্য আলাদা বেড থাকে না। যারা রাতে হাসপাতালে থাকে তারা মেঝেতে কাঁথা বিছিয়ে ঘুমোয়। রোকেয়া আগেই বাসা থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল। স্বামীর বেডের পাশে নিচের মেঝেতে মোটা কাঁথা বিছিয়ে বালিশ পেরে শয্যা পাতে। তখন কনকনে শীতের রাত আর তাপমাত্রাও এক্কেবারে সর্বনিম্ন। প্রচণ্ড ঠান্ডা প্রকৃতি, তাই মোটা বড় একটা কম্বল সাথে এনেছে রোকেয়া। ছেলের উদ্দেশ্যে রোকেয়া বলল, তোমার বাবা তো ঘুমায় গেছে গা, আহো শিহাব, আমরাও হুইয়া পড়ি। শিহাব আনমনে মায়ের দিকে না তাকিয়ে বলল, না মা, আমার আরেকটু দেরি হইব শুইতে, কাইলকা ফার্স্ট ইয়ার ফাইনালের প্রথম পরীক্ষা। মুই সিলেবাস রিভিশন দিয়া নেই। আপনি হুইয়া পড়েন। রোকেয়া আনমনে হাসে। না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তার মেজ ছেলে বিন্দুমাত্র পাল্টায়নি। সব পরীক্ষায় তার প্রথম স্থান অধিকার করা চাই।
কলেজ ফাইনালের সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় হবার কারণে শিহাবের হৃদয় নিংড়ানো কান্নার কথা এখনও মনে আছে তার। রোকেয়া বোঝে না, তাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানের ভালো রেজাল্টই যথেষ্ট, আর সেখানে শিহাবের ফার্স্ট হওয়া নিয়ে সারা জীবন এতটা পরিশ্রমের মানে হয় না। পড়াশোনা শেষে ভালো চাকরি পেলেই হলো, এজন্য এত ফার্স্ট হবার দরকার কি? রোকেয়া তখন ঘুমোনোর পোশাক পরতে পরিধে পাল্টাতে হাসপাতালের জেনারেল ওয়ার্ডের বাথরুমে যায়। বয়সে ৩৮ বছরের ভরপুর তরুণী মা ঘরে বাইরে সবখানে এখনও ছোট জামা পরত। খুব অল্প বয়সে শিহাবের বাবার সাথে বিয়ে হওয়ায় তাকে দেখে মনেই হবে না ৩ সন্তানের মা। তার ছোট ঘটি হাতার কামিজ ও চুড়িদার সালোয়ারে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট। রাতে ঘুমোনোর জন্য দোপাট্টা খুলে উপরে কেবল স্লিভলেস ঢিলে ঘিয়ে রঙের পরে থাকে। পাদোয়া পাল্টে ব্যাগ থেকে বের করে একটা মেরুন রঙের পরে নেয়। ভেতরেরটা খুলে ব্যাগে ঢুকিয়ে রাখে, আবার সকালে পরে নেবে। রাতে একটু খোলামেলা পোশাকে শুতেই তার অভ্যাস। চুলে হাত খোপা করে মুখ ধুয়ে মেঝেতে পাতা বিছানায় এসে কম্বলের তলায় ঢুকে পড়ে। আজকে খুব ঠান্ডা পড়েছে। মুখ দিয়ে নিঃশ্বাসের সাথে বাষ্প বেরোচ্ছে। তাপমাত্রা কত হবে বাইরে? বড়জোরে ১-২ ডিগ্রি। রাতের জেলা শহরে কনকনে শীতের হিমেল বাতাস বইছে। বিছানায় শুয়ে ওয়ার্ডের আশেপাশে নজর দিল রোকেয়া। এই ওয়ার্ডে ১০টার মতো বেডের অধিকাংশই পূর্ণ। হাসপাতালের সব লাইট নেভানো। একটা বড় ডিমলাইট জ্বলছে। মাথার উপর নাইট বাল্বের জন্য আলোছায়া ঘুমঘুম পরিবেশ। তাদের মতো অন্য রোগীর পরিবারের লোকেরা মেঝেতে শুয়ে পড়েছে। পুরো ওয়ার্ডে কেবল তার ছেলে ও সে জেগে আছে। খানিকক্ষণ ইউটিউবে ভিডিও দেখে আত্মীয় স্বজনদের স্বামীর চোখ অপারেশনের খোঁজ খবর জানায়। তারপর ভিডিও দেখা বন্ধ করে মোবাইল পাশে রেখে বালিশে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করে সে। না, কেন যেন এই অপরিচিত স্থানে হাসপাতালের ফিনাইলের কড়া গন্ধওয়ালা পরিবেশে ঘুম আসছে না রোকেয়ার। মেঝের বিছানায় ঘণ্টাখানেক এপাশ ওপাশ করল সে। সেই সাথে কেমন যেন ভয় ভয় করছে তার। হাসপাতালের ওষুধের গন্ধ তার অস্বস্তি বাড়িয়ে মনে গা ছমছমে অনুভূতি তৈরি করল। কে জানে কতশত রোগী এখানে মারা গেছে, তাদের অতৃপ্ত প্রেতাত্মারা হয়তো হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। ধুর, এমন ভুতুড়ে অনুভূতি নিয়ে ঘুম আসার প্রশ্নেই আসে না। মাথা সামান্য তুলে হাতে ভর দিয়ে ছেলের দিকে তাকায় রোকেয়া। ভয়জড়িত মৃদু গলায় বলল, কিরে শিহাব, আসো বাপ, ঘুমাইতে আসো। আর কত পড়বা কও দেহি? সব পরীক্ষায় ফার্স্ট না হইলেও তো চলব, তাই না? আসো বাজান, যা পড়ছ হইছে, বাকিটা সকালে উইঠা পইরো, কেমন? শিহাব বুঝতে পারে তার ভীতু মা হাসপাতালের রাতের নিস্তব্ধ পরিবেশে প্রচণ্ড ভয় পেয়ে অস্বস্তি বোধ করছে। মায়ের ভীতু স্বভাবের কারণে তাকে হাসপাতালের ডিউটিতে সঙ্গ দিতেই পরীক্ষার মধ্যে তার খুলনায় আসা। ভূতের ভয়ে তাকে ঘুমোনোর তাড়া দিচ্ছে মা। মায়ের দিকে চশমা পরা চোখে তাকিয়ে মৃদু হেসে শিহাব বলল, আচ্ছা, পড়া আপাতত শেষ করলাম। কিন্তু মুই ঘুমামু কোথায়? আপনার ওইখানে তো কেবল একজন শোয়নের মতো জায়গা। আহারে, একটা মাত্র রাইতো, কোনোমতে কষ্টে করে এই বিছানাতেই তুমি আমি কাটায়া দিমুনে। আহো, এমনিতেই শীতের রাত, মোরা মায়ে পুঁতে একটু ঘেঁষাঘেঁষি করে শুইলে অসুবিধা নেই। মায়ের সাথেই ঘুমাইবা তুমি, আহো। শেষে আর কি করা, হাত মুখ ধুয়ে সোয়েটার খুলে কেবল টি-শার্ট আর জিন্স পরে চশমা পাশে রেখে মায়ের পাশে গুটিসুটি মেরে মেঝের বিছানায় শুয়ে উপর দিয়ে কম্বল টেনে নেয় শিহাব। পাশাপাশি কাত হয়ে শুলেও একে অন্যের গায়ে গা সেটে আছে তাদের। ওদিকে ঠান্ডার প্রকোপ বাড়ছেই। অপ্রশস্ত মেঝের বিছানায় মা ছেলের গায়ে গা লাগিয়ে শোয়ার ফলে বাড়তি উত্তাপটা কাজে দিচ্ছে, শীতের মধ্যে গা গরম হচ্ছে। কম্বলের তলায় গরম স্পর্শে ছোটবেলার মতো গুটিসুটি মেরে শোয়া শিহাব কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। যাহ, এদিকে মা রোকেয়ার চোখে তখনও ঘুম নেই। ভূতের ভয়টা আবার জেকে বসেছে তার। কোনোমতে ছেলের দিকে পাশ ফিরে তাকে ধাক্কা দিয়ে উঠিয়ে মা বলল, ও শিহাব, শিহাব রে, আমার শরীরটা কেমন জানি গরম গরম ঠেকতিসে, নিঃশ্বাস নিতে কষ্ট হইতাছে রে। মাথারা মালিশ করে দাও একটু। ওহ মা, আপনার বেহুদা ভূতের ভয় আর গেল না। কাইলকা মোর পরীক্ষা, আমারে হুদাই রাত জাগায় রাখলে পরীক্ষা ভালো হইব না। বলে গজগজ করলেও সুবোধ বাধ্য ছেলের মতো মায়ের মাথা টিপে দিতে থাকল শিহাব। এদিকে রোকেয়া লক্ষ্য করছে ছেলের শক্ত হাতের স্পর্শে তার গা যেন কেমন করছে। আগ্নেয়গিরির মতো জ্বলে জ্বলে ফুসলিয়ে উঠছিল সে। স্বামীর চোখে ছানি থাকায় গত বছরখানেক ধরে স্বামীর সাথে নিয়মিত ইচ্ছা পূরণ হয় না রোকেয়া বেগমের। বহুদিন বাদে তারপর সে শিউরে উঠে এই তীব্র শীতেও ঘেমে গোসল হয়ে উঠতে লাগল সে। ঘামে জবজবে গায়ে রাখতে কেমন ইতস্তত লাগছিল তার। ঘেমে তার গা থেকে গন্ধ বেরুনো শুরু করেছে। ছেলে শিহাব মায়ের হঠাৎ এই পরিবর্তন দেখলেও সে বুঝতে পারছে না এর কারণ কি।
মায়ের জ্বর আসলো না তো ঠান্ডায়? জিজ্ঞাসু কণ্ঠে শিহাব বলল, কি গো মা, এমন গা ঘামতাছে কেন আপনার? জ্বরটর আইলনি? নার্সারে ডাকুম নাকি থার্মোমিটার আনতে? মা তাতে বাধা দিয়ে বলল, আরে হো না, জ্বর না গো, এইটা এমনি তোমার মায়ের মাঝে মধ্যে হয়। তুমি মোর কপালটা মালিশ করতে থাকো, ঠিক হইয়া যামো আমি। যেমনে ঘামাইছ, মাথা মালিশ করতে সমস্যা হইতাছে মোর। লেপ সরাই দিমু নাকি মা? না না না, ভুলেও লেপ সরাইও না। লেপের তলেই থাকুম, নাইলে ঠান্ডা বইসা যাইব। তুমি এক কাম করো, মাথার নিচে ঘাড়ে গলায় হাত বুলায় ঘাম দি এই গামছা দিয়া মুইছা দাও। আর ওহানেও একটু মালিশ কইরা দাও। বলে ছেলের হাতে গামছা দিয়ে নিজে চিত হয়ে কম্বলের তলায় শুয়ে পড়েন। শিহাব কোনমতে একদিকে কাত হয়ে মায়ের দিকে ঝুঁকে তার ঘাম গামছায় মুছতে মুছতে তার মালিশ করতে থাকে। মায়ের জন্য বেশ দুশ্চিন্তা হচ্ছে তার, বাবার অপারেশন নিয়ে খাটাখাটুনিতে অসুখ বাধায়নি তো মা? গলায় দর্দ নিয়ে শিহাব বলল, কেন এত কাজ করেন আপনি মা? বড় বোন আছে বাসায়, কাজের লোক আছে, হাই স্কুলে পড়া ছোট ভাই আছে, ওদের দিয়া কাজকাম করাইলে তো পারেন। মা খানিকটা করুণ সুরে বলল, ওরা থাকলেও বা কি, মোর সবচেয়ে মেধাবী পুলা, মোর সবচেয়ে আদরের বাপজান শিহাব তো আর থাহে না বাড়িতে। তুমি তো হেই ঢাকার হোস্টেলেই থাকো বেশিরভাগ সময়। আরে দেহ দেহি, ক্লাস পড়াশোনা আছে না মোর ঢাকায়? আইচ্ছা এহন থেইকা মাঝে মধ্যে আইসা আপনের সেবায়ত্ন করুম মুই। ওহন ঘুমান দেহি, আমি আপনেরে মালিশ দিতাছি। শিহাবের হাত আগুনের মতো গরম লাগে রোকেয়ার কাছে। কপালে ছ্যাঁকা লাগাতে রোকেয়া কেমন যেন আবেশে হারিয়ে যায়। শিহাবের হাত সংযম মেনে অবাধে কপালে কানে গলায় আর ঘাড়ে মালিশ করতে থাকে। তরুণ শিহাবের স্পর্শ যত বাড়ছে তত বেশি রোকেয়া পাগল হয়ে ওঠে মনে মনে। কেমন ছটফট করতে থাকে শিহাবের সামনে। এ সময় হঠাৎ করে শিহাব ঘাড় মালিশ দেবার সময় মার নিচে অসাবধানে কুনুই ছুঁয়ে ছুঁয়ে যায় তার। রোকেয়া খাতুন আরও আকুল হয়ে ওঠে। তার মনের ভিতরে যেন কেউ ছুরি চালাচ্ছে। অনেক আগে থেকেই ভদ্র নম্র বিনয়ী পড়ুয়া আদর্শ ছেলে হিসেবে নিজের মেজ ছেলেকে তার সবচেয়ে বেশি পছন্দ, কিন্তু তাই বলে আজ এমন কেন হচ্ছে তার? পেটের ছেলের পর সে এমন বিদ্যুৎ ডাকছে কেন তার মনে? বন্যার জলের মতো ঢেউ দিয়ে সারা কিসের একটা খিদে অশরীরী আত্মার মতো ঘুরে বেড়াচ্ছে। ভূতের বদলে একই আজব জিনিস ভর করল ৩৮ বছরের তরুণী রোকেয়ার উপর। এর চেয়ে তো ভূতের ভয় বেশি ভালো ছিল। এ সময় আবার শিহাবের গলা কানে আসে তার। মা কি ঘুমাইলেন নাকি? আমি সইরা যাই, আপনি আরাম কইরা ঘুমান তাইলে। দ্রুত গতিতে ছেলের হাত ধরে আটকিয়ে বলে, না না বাবা, এত তাড়াতাড়ি কি আর মোর ঘুম আহে? তুমি যাইবা না, আমার ওখানে খুব ব্যথা, তুমি মোর ব্যথারা দূর করে দাও। এসব বলে শিহাবের সামনে উঠে বসে পড়ে রোকেয়া। শিহাব মায়ের ঢালু মসিন দিতেই রোকেয়া নিজের ব্যথা নিয়ন্ত্রণে আনে। শিহাব লক্ষ্মী ছেলের মতো মার পেছনে বসে সান্ত্বনা দিতে থাকে। এদিকে শিহাবের মালিশ দিতে বেশ বেগ পেতে হচ্ছিল। তার সাথে মায়ের করা উগ্র ঘামের গন্ধে হাসপাতালের ফিনাইল ডেটল ওষুধের গন্ধ ছাপিয়ে ছেলের নাক জাম করে দিচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছাড়া আর কোনো কিছু শিহাবকে টানে না, তার কোনো গার্লফ্রেন্ডও নেই। তবে সায়েন্স বিভাগে স্কুল কলেজে বায়োলজি বা জীববিজ্ঞান পড়ার জ্ঞান থেকে জানে, নারীদের দেহের উষ্ণতা বাড়লে তাদের দেহে হরমোন নিঃসৃত হয়ে দৈহিক ও মানসিক নানান ধরনের চাহিদা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। তার মায়ের হয়তো এমনই কোনো বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে। সেসব চিন্তা সরিয়ে শিহাব বলে, মা আপনার মাথা ব্যথা কমেছে নাকি আরও কিছুক্ষণ মালিশ করে দিব? বলে কি তার ছেলে? এ যে মেঘনা চাইতেই জল। ছেলে তাকে মালিশ করুক, এত দারুণ প্রস্তাব। রোকেয়া খুশি হয়ে বলে, বাপরে, তুমি তোমার মায়ের ব্যথা দূর কইরা দেও। ভালোমতন যত্ন দেও। বিশেষ কইরা মোর দেও, মনে হয় এই ঠান্ডায় কফ জমছে। ছেলের কথামত বাধ্য মেয়ের মতন ফের ব্যথা কমাতে থাকল রোকেয়া। 18 বছরের কচি মেঝ ছেলে অবুঝ মনে মায়ের সেবা যত্ন করছে, ঘাম গামছা দিয়ে মুছে দিতে থাকে। রোকেয়া নিঃশ্বাস বন্ধ করে বিছানায় পড়ে থাকে। মায়ের শক্ত বাঁধনে আটকে হাঁসফাঁস করতে থাকে শিহাব। এই রে সেরেছে কাজ। বায়োলজির বিদ্যে থেকে শিহাব বুঝতে কষ্ট হয় না, তার মা আসলে সেই তখন থেকেই হয়ে গেছে। অবশ্য এমনটা হওয়াই স্বাভাবিক, তার জায়গায় কোনো গার্লফ্রেন্ড চড়ে খাওয়া ছেলে আরও আগেই বুঝত। মাত্র ৩৮ বছরের তরুণী মায়ের এমনটা রোজ দরকার। সেটা না হলেও কমপক্ষে একদিন পর পর দরকার। সেখানে চোখের ছানি থাকায় কতদিন বাবার সাথে মা পারে না কে জানে। মায়ের সবচেয়ে পছন্দের ও বাধ্য ছেলে হিসেবে শিহাব নিজেই মাকে সুখ দিতে মনস্থির করে। যদিও তার আগের কোনো অভিজ্ঞতা নেই, তবে মাঝে মাঝে নিজেকে শান্ত করা ও বায়োলজি বিদ্যা ঝালিয়ে বিষয়টা চটজলদি ধরে ফেলতে তার মতো মেধাবী ছেলের সমস্যা হবার কথা নয়।
মনের ভেতর এটা নিয়ে প্রবল পাপবোধ কাজ করলেও চরিত্রবান 18 বছরের তরুণ শিহাব নতবদনে নিজের মায়ের সাথে মাকে আশ্বাস দিয়ে কোমল সুরে বলল, মা, আপনি কি চাইতাছেন দেরিতে হইলেও মুই বুঝছি। কতটুকু কি পারুম জানি না, তয় আপনের পুলা হইয়া সবরকম চেষ্টা করুম মুই। আপনি একটু দেখাই দিয়েন। মনে করেন আমি আপনার ছাত্র, আপনি মোর শিক্ষক। লজ্জামথিত কম্পিত ভীরু কণ্ঠে মা বলল, আচ্ছা বাবা, মুই তুমারে দেখাই দিমু। তোমার মারে খারাপ ভাইব না খালি, কেমন? মুই ইচ্ছা কইরা এডি করি নাই, হঠাৎ জানি কেমনে কি হয়া গেল রে বাপ। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাকে আর অস্বস্তিকর অবস্থায় না রেখে শিহাব জমাট অন্ধকারে রোকেয়ার। শিহাব তার পড়াশোনা থেকে জানে, ভালো কাজের আগে নারীদের সাথে যত বেশি যায় তত তাদের চূড়ান্ত পর্বতে তুলা যায়। আস্তে চিল্লান মা। এইডা হাসপাতাল মনে রাইখেন। ঘুম ভাইঙ্গা পরে সিস্টার নার্স দৌড়ায় আইব। ওহ, ভুল হয়া গেছে রে বাবা। নিজেরে সামলাইতে পারি নাই গো বাবা। তুমি পড়াশোনা চালায় যাও, মুই দাঁত কামড়ায়া খিল্লি মায়রা থাকুমনে। রোকেয়ার আর কোনো বাধা ছিল না। দুর্দান্ত রতি শিক্ষক মায়ের কথামত অনুগত মনোযোগী ছাত্র শিহাব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। বাব্বাহ, কেমন একবারেই শিখে নীল ছেলে। পড়াশোনায় ব্রিলিয়ান্ট ছেলের এসব বিদ্যা রপ্ত করতে সময় লাগবে না মোটেও। এজন্য বলে, যেই ছেলে ক্লাসে ভালো করে, মাঠে ভালো খেলে, সে কাজেও ভালো করবেই। তৃপ্তির আশ্লেষে রোকেয়া ফের লজ্জারাঙা লালচে মুখে ছেলের কানে কানে বলল, একবারেই তোমার হয়ে গেছে দেখি। পড়াশোনার বাইরে এই প্রথম অন্য কোনো কাজে এতটা আনন্দ পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শিহাব। ইস, আফসোস হচ্ছে তার, আগে কেন সে এটা জানল না, এতপরে এত বছর বাদে কেন শিখল। সাদেকি আর তার সহপাঠী বন্ধু বান্ধবরা সেই কবে হাই স্কুল থেকেই প্রেম করে গার্লফ্রেন্ড পটায়। অবশ্য মা রোকেয়ার মতো এমন রূপবতী নারীর কোনো অংশে কম নয়। এমন নারীকে মা হিসেবে পাওয়া তার সারা জীবনের শ্রেষ্ঠ অর্জন। কিরে বাবা, মায়ের সাথে হাসপাতালে থাকতে ভালা লাগতাছে তো তোমার? অমন চুপ মায়েরা কার কথা চিন্তা করতাছ বাবা? দারুণ লাগতাছে মা। আপনের কথাই ভাবতাছি। ঢাকায় হোস্টেলে না থাইকা আপনের লগে বাড়িতে থাকলে আরও আগে এমন পাইতাম। লাজরাঙা হাসি দিয়ে মা বলল, আফসোস কইরা আর কি হইব। ওহন থেইকা তোমার মনে পরীক্ষায় ফার্স্ট হওন বাদে অন্য কিছু যদি ঢুকে, তাইলে এমনেই তুমি বাড়িতে বেশি থাকবা। মোরে কিছু কন লাগব না। বাবারে, তুমি ওহন মোরে বাজে ভাবতাছ, তাই না? না না মা, আপনেরে কেন মুই খারাপ ভাবুম। বরং আপনের লাইগা ধন্য হইতাছি মুই, আপনি মোর শিক্ষক। তাইলে বোধহয় এখনও মোরে মুরুব্বি ভাইবা লজ্জা পাইতাছ, ঠিক কি না? না না, সেটাও ঠিক না মা। কোনো লজ্জা পাইতাছি না ওহন। স্কুল কলেজে পড়ালেখায় মনোযোগ বাড়াতে মানসিক যোগ ব্যায়াম করত শিহাব। সে বিদ্যে মনে করে দুর্দান্ত সময় থেকে অন্য বিষয়ে মন ঘুরানোর চেষ্টা করে ছেলে। আগামীকালের পরীক্ষার পড়া মনে মনে রিভিশন দেয়, অঙ্কের সূত্র মুখস্থ আওড়ে এই দুর্দান্ত সময় থেকে মন ডাইভার্ট করার শেষবারের মতো চেষ্টা করে। কিন্তু না, কিছুতেই আর কিছু হবার নয়। এমন সময় হাসপাতালের বেডের উপর থেকে 50 বাবার গলার শব্দ শোনা যায়। ঘুম ভাঙার পর তাদের মা ছেলেকে ডাকছে যেন তাকে বাথরুম করাতে নিয়ে যায়। দুই চোখে পট্টি বাঁধা বাবার কোনো কিছু দেখার উপায় নেই। তড়িঘড়ি করে কম্বলের তলে শুয়েই শিহাব সব পরে নেয়। মেঝের বিছানা থেকে উঠে দুজনে মিলে বাবার বিশাল দেহটা দুই কাঁধে বয়ে হাঁটিয়ে ওয়ার্ডের বাথরুমে নিয়ে যায়। পরে ফের বয়ে এনে বেডে শুইয়ে দেয়। এমন ওজনদার বাবাকে বয়ে নেয়া একার পক্ষে অসম্ভব। বেডে শুয়ে রোকেয়ার স্বামী ঘুমের ওষুধের প্রভাবে খানিক পরেই নাক ডেকে আবার গভীরভাবে ঘুমোতে লাগল। মা রোকেয়া ক্লান্ত অবসন্ন ভঙ্গিতে স্বামীর বেডে তার পায়ের কাছে বসে বিশ্রাম নিচ্ছিল, ছেলে শিহাব মেঝের বিছানায় হাত পা ছড়িয়ে ক্লান্তি দূর করছিল। এমন প্রচণ্ড শীতে তাদের ঘাম জুড়িয়ে গেল। আহ, কি অনাবিল শান্তি তাদের মা ছেলের মনে। 10 মিনিট পর শিহাব মেঝে থেকে উঠে দাঁড়ায়। চারপাশে তাকিয়ে দেখে হাসপাতালের পুরো ওয়ার্ডের সব রোগী ও তাদের সাথে থাকা লোকজন যে যার মতো কাঁথা কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে মগ্ন। শীতের রাতে নীরবতা, শুনশান হাসপাতাল। মাথার উপরে ম্লান নীলাভ আলোয় সবকিছু অপার্থিব লাগছিল। মাথা উঁচিয়ে সামনে দাঁড়ানো ছেলের চোখে চোখ রেখে তাকিয়ে কেমন ক্ষমা প্রার্থনার সুরে মা মৃদু ক্লান্ত স্বরে বলল, মোর পরাণের বাপজান রে, তোমার মায়েরে মাফ কইরা দিও গো বাপ। তোমার বাবার চোখে ছানি পরনে তার লগে মোর বহুদিন কোনো সম্পর্কে যাওয়া হয়নি, সেই কষ্টে কেমনে জানি আইজ উইঠা তোমার উপর মিটল। তুমি মনে কিছু নিও না বাপ, লক্ষ্মী মানিক।
আহারে মা, কিসব হাবিজাবি চিন্তা করতাছেন মাথা থেইকা এডি সরান। মুই সায়েন্সে পড়া পোলা। মুই ভালা কইরা জানি মোদের মা হইলেও আপনার বয়স কম। রাইতে আপনারও অনেক কিছু দরকার হয়। এতদিন বাদে মোর লাহান জোয়ান পুলা পাইয়া হেইডা চাগার দিছে, এতে আপনারে দোষ দেওনের কি আছে মা? নিজেরে বুঝাইতে পারতাছি না রে বাপ। ভূতের ভয়ে তুমারে লগে রাখলাম, জাগায় রাখতে মেসেজ লওনের উছিলা দিলাম আর শ্বাসম্যাশ নিজেই উল্টা পেতনি হইয়া পুলারে খাইয়া ফালাইলাম। তোমার মতো চরিত্রবান পুলারে কি শিখাইলাম, এই অপরাধ মুই কই রাখুন গো খোদা। খোদা আপনার উপর আরও খুশি হইব যে পুলারে খুশি কইরা দিছেন মা, আপনার কি এর দোষ? আমি পুলা হইয়া মায়ের দুঃখ কষ্ট না দেখলে আর কে দেখব কন? ছেলের কথায় মা সামনে দাঁড়ানো শিহাবের মাথা গুজে। ছেলের গায়ের কচি তারুণ্যের সুবাস শুকতে শুকতে ফিসফিস করে বলল, সত্যিই তুমি ব্যাপারটা মাইনা নিছো বাপ? মোরে কোনো দোষ দাও নাই মনের ভেতর? সত্যিই আপনারে মাইনা নিছি মা। আপনে না কইলে আমি নিজেই আপনারে সুখী করতাম। বিশ্বাস হইতাছে না মোর। মায়ের লাইগা এত খেয়াল তোমার? আমারে এতটা বুঝতে পারো তুমি? মোর মাথায় হাত দিয়া কসম কাট যে সব হাঁচা কইতাছ তুমি? মৃদু হেসে শিহাব বলল, মা আপনি জানেন আমি জীবনে কখনো মিছা কথা কই না। যা কই সব সময় হাঁচা কই। জান, এরপরও আপনার মাথা ছুঁইয়া কসম কাটলাম মোর সব কথা সত্যি। সন্তানের পরিচ্ছন্ন মনমানসিকতার পরিচয় পেয়ে মুহূর্তেই খুশিতে উদ্বেল হয় রোকেয়া বেগম। কিছুক্ষণ পর মা চুপটি করে নিশ্চুপ তাকিয়ে থাকে। তরুণ ছেলে স্বাদ একবার যখন পেয়েছে বারবার চাইতেই থাকবে। এমনটাই জগতের নিয়ম। মা হয়ে যখন ছেলেকে এ পথে এনেছে, ছেলেকে পরিপূর্ণ করার সব দায়দায়িত্ব রোকেয়ার উপরই পড়ে। তাতে অবশ্য রোকেয়ার কোনো আপত্তি নেই। বরং এমন গৌরবময় ছেলে মায়ের জন্য সোহাগী হলেই ভালো। অন্য কোনো আজেবাজে মেয়ের খপ্পরে ফাঁসবে না কখনো শিহাব। মৃদু হেসে সায় দিয়ে মা বলল, মোর আদুরে লক্ষ্মী বাপরে, মায়ের দরজা পুলার লাইগা সবসময় খোলা। তয় সমস্যা হইতাছে? শিহাব বিস্মিত হয়ে বলল, সমস্যা মানে? হাসপাতালের হকগোলে তো ঘুম বাপে নাক ডাইকা ঘুমাইতাছে। কি সমস্যা মা? মা লাজরাঙা হাসি দিয়ে বলল, তোমার মনে নাই পটকা তো মোডে একটা আছিল, ওহন খাইবা কি দিয়া? ওহ, এইডা কোনো বিষয় না মা। এমনে পটকা ছাড়াই করুম, খালি সময় মতো বাহিরে আনলেও হলো, কি কন আপনে? ফিক করে হাসি দিয়ে, আচ্ছা তাইলে তো হইল, তোমার মনে রাখলেই হইল। কি গো বাপ, মাকে তোমার মনে ধরেছে তো? তোমার মনম তো সব কিছু আছে তো বাপ। হুম মা, আপনি মোর ক্যাম্পাসের সেরা সুন্দরী মায়াদের চাইতেও সুন্দর। আপনার কাছে ঢাকা ভার্সিটির কোনো মায়া পাত্তা পাইব না। ইসপুলা দেহি কঠিন পাম্পট্টি মারণ শিখা গেছে। নেও নেও তাড়াতাড়ি শুরু। কাইলকা তোমার পরীক্ষা আছে ভুইলা যাইও না, সবশেষে তো আবার ঘুমানো লাগব। যে কোনো কিছু খুব তাড়াতাড়ি শিখার জন্মগত প্রতিভা আছে শিহাবের, তাই তো জীবনের সবে দ্বিতীয়বারেই মোটামুটি ভালোই আত্মনির্ভরশীলতার পরিচয় দিয়ে রোকেয়ার দুরন্ত অগ্রণী ভূমিকা পালন করছে সে। এ এক অনির্বচনীয় অনুভূতি যা তোমাদের বলে বোঝানো যাবে না। অল্প স্বল্প ওজনের হালকা তরুণ বলে তুলনামূলক দ্রুততার সাথে যেতে পারছে সে। একটা আপাত শব্দে নীরব হাসপাতালের ওয়ার্ডের ভেতরটা ভরে উঠল। মা কাতর সুরে শিহাবকে বলল, আরেকটু আস্তে আস্তে, এত তাড়াহুড়া করলে সব শেষ হইয়া যাইব তো। তোমার আরও মেলা সময় থাকতে হইব। মা আপনি সময় নিয়া চিন্তা কইরেন না। আরও অনেকটা সময় এমনে না ঘুমিয়ে থাকতে পারম। এমন অনাবিল প্রশান্তি মাখা সুখের ঘুম আজ রাতের আগে কখনো তাদের মা ছেলের জীবনে আসেনি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।